Kaji and Kaji Tea presents 100% organic 16 minutes. ঈদুল আজহার বিশেষ আয়োজন কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক প্রেজেন্টস 16 মিনিটস। সঙ্গে আছি আমি কিশোর জাহান, তবে আমার সঙ্গে আছেন গুণী মানুষ, শুনবো তারই কথা। আমন্ত্রণ আজকের শোতে। আছেন কেমন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছে, কিন্তু মন মানসিকতা তো ভালো নাই। শুরুতেই ভাইয়া আমরা আসলে যেটা জানতে চাচ্ছিলাম, বলছিলাম, আসলে আলোচনা করছিলাম যে আপনার পুরো পরিবার, পুরো ব্যাকগ্রাউন্ডটা আসলে খেলার, সেই জায়গা থেকে বলছিলাম যে আসলে এক একজন এক এক জায়গায় প্রতিভাবান। সেই জায়গাটাতে যদি একটু আসতে চাই, ফুটবলটাকেই বেছে নিয়েছিলেন কেন, অন্য কোনো খেলা নয় কেন? ক্যান্টনমেন্টে বেশিরভাগ পোস্টিং ছিল আপনার। তো আদম যে ক্যান্টনমেন্টে স্কুলে থাকাকালীন সময় ওই ফুটবল, ক্রিকেট এগুলি বেশি হতো। বাস্কেটবল, হ্যান্ডবলটা ছিল না, ভলিবল, বাস্কেটবল, এগুলি, অ্যাথলেটিক্স সবই করতাম আমি। কিন্তু যেহেতু ওই সময় বাংলাদেশে ফুটবলটা অনেক পপুলার ছিল, ওই সময় ধরুন ক্রিকেট প্লেয়ারদের তো কেউ চিনত না। আমি আমার প্লেইং পিরিয়ডটাই বলছি, 80-90 দশকের কথা। সেই সময় যেহেতু ফুটবলটা পপুলার ছিল, আমি ফুটবলের দিকে বেশি ঝুঁকে যাই। এভাবেই আমার ফুটবলের প্রবেশ। অন্য খেলাগুলো টানেনি? না, অন্য খেলাগুলি ধরুন 80 দিকের কথা, 81। ওই সময় সেকেন্ড ডিভিশন ফুটবলও খেলি, সেকেন্ড ডিভিশন ক্রিকেটও খেলি। ক্যান্টনমেন্টে ক্রিকেট খেলতাম সেকেন্ড ডিভিশন, ফুটবল খেলতাম কামাল স্পোর্টিং, এরকম মানে দুটোটাই খেলতাম। কিন্তু আমি দেখলাম যেহেতু ফুটবল পপুলার, ফুটবলের দিকে তখন আমার রহমতগঞ্জে হঠাৎ করে সুযোগ হয়ে গেল। রহমতগঞ্জ থেকে তারপরে তো মহারানে চলে আসলাম। রহমতগঞ্জ বিজেএমসি ছিলাম 1 বছর, আবার রহমতগঞ্জে এসে তখন জাতীয় দলে আমি সুযোগ পেলাম। একসময় সে ক্রেজটাও ছিল, আবুহানি মোহামেডানের খেলা, মাঠে উপচে পড়া ভিড়। পরবর্তী সময় আসলে কায়সার হামিদের হাত ধরে আমরা যেরকম খেলা দেখেছি, জাতীয় দলের যেভাবে খেলা দেখেছি, পরবর্তী সময়ে ফুটবলটা কেন জানি পরবর্তী প্রজন্মের কাছে সেভাবে পৌঁছালো না। এই জায়গাটা আসলে ঘাটতি কি আছে কোথায়? অবশ্যই ঘাটতি তো আছে। মনে করেন আমি শুরুতে 80 দশকের কথা বলছি, যখন স্কুলের গন্ডি পেরে কলেজে উঠলাম, তখন থেকে আমি সেকেন্ড ডিভিশন, কিন্তু আমি ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলি। সেকেন্ড ডিভিশন ধরেন আমি কামাল স্পোর্টিং থেকে শুরু, আর ক্যান্টনমেন্টে ক্রিকেটও খেলেছি। তো এরকম এই যে সে সময় দেখলাম যে সেকেন্ড ডিভিশনে যেরকম ফাইট হইতো, যেরকম প্লেয়ার ছিল, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্লেয়ার উঠে আসতো, ডিস্ট্রিক্ট লিগ থেকে, তখন কম্পিটিশন ছিল অনেক বেশি। আমরা যখন রিটায়ার করার পর থেকে আমি মনে করি যে পাইপলাইন থেকে আমাদের পরে ধরেন আমি, মুন্না, আসলাম ভাই ছিলেন, সাব্বির, টপ কিছু প্লেয়াররা যখন রিটায়ার করলো, হ্যাঁ, এদের কোয়ালিটি, পাবলিক যেটা বলে আর কি, যে আপনাদের মতো সেই কোয়ালিটি প্লেয়ার আর পরবর্তীতে, মানে আমি 2000 সালের পরের কথা বলছি, ওইটুক সাল পর্যন্ত মোটামুটি ফুটবলটা খুব পপুলার ছিল। তারপরে আস্তে আস্তে ডাউন হইতে হইতে ধরেন মানুষ এখন আর স্টেডিয়ামে ফুটবল খেলাই দেখা বন্ধ করে দিয়েছিল। অল থ্রু মোহামেডানে, এই জন্য যে আমি রহমতগঞ্জ থেকে যখন মোহামেডানে আসি 85-এ, তখন আমরা 1 পয়েন্টের জন্য চ্যাম্পিয়ন হতে পারিনি। মানে আমি এখানে আঘাত পেয়েছিলাম। তখন আমরা 85-এ কিন্তু 2বার আমরা আবাহনীকে হারাইছি লিগে। তো চ্যাম্পিয়ন তো কনফার্ম। তো ওই যে পচা শামুকে পাকাটা একটা কথা আছে না, পুরো আরামবাগের সাথে খেলা। আমার কোচ বললো যে তোমার তো ইয়ে কাটছে, মানে এখানে এই জায়গাটায় আমার খুব ইনজুরিজ হয়ে গেছিলো। তো আজকে তো আরামবাগের সাথে গেলে এমনি জিতবো এরকম। আমি বলছি না, আমি তো খেলতে পারবো, সমস্যা নেই। কই না, থাক, অসুবিধা নেই, রেস্ট নাও। ওই যে রেস্ট নিছে, তখন একটু স্ক্যাটার্ড হয়ে গেছিলো ডিফেন্স। আমরা 2-1-এ আরামবাগের সাথে হেরে যাই। আরামবাগের সাথে ড্র হইলো 1 পয়েন্টে, আমরা তাহলে চ্যাম্পিয়ন হই। তো এই যে আমার একটা জেদ চাপলো, কী বলেন, প্রথম বছর আসলাম মহারানে, চ্যাম্পিয়ন হতে পারলাম না, তো চ্যাম্পিয়ন হইতেই হবে। তো 86 সালে পরে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হইলাম, 87-তে আনবিটেন চ্যাম্পিয়ন, 88-এ আনবিটেন চ্যাম্পিয়ন। এরকম তো কয়েক বছর খেলার পরে মহামেডানের প্রতি একটা মায়া হয়ে গেল। তো এরপরে ছাড়ার আর চিন্তা ভাবনা করিনি। মহামেডান শুরু, মহামেডান শেষ। যেহেতু ক্লাবের কথা আসলো, সেই জায়গাটা তো একটা সময় 80s-এর ওই সময়টাতে যখন আপনারা খেলতেন, ক্লাব কালচার ছিল। আমরা ক্লাব থেকে আসলে ভালো প্লেয়ার পিক করতে পারতাম। পরবর্তী সময়ে সেটা আসলে অনেকটুকু নাই হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে গেছে। মাঠ নেই, খেলোয়াড় নেই, ক্লাব নেই। একসময় ধরুন স্টপার ব্যাকে নান্নু মঞ্জুবের কথা আপনি শুনেছেন, মহামেডান আবাহনীর 2 টিমের ক্যাপ্টেন, 2 ভাই। তারপরে তো ইউসুফ ভাই, আজমত ভাই, এরা আসলো ন্যাশনাল টিমে। ওদেরকে বিট করে আমি, রঞ্জিত, তারপরে
রেহান খেলছে, জুয়েল রানা আসলো। তো ইদানিং দেখেন আপনি লাস্ট 2 ইয়ার্সের কথা বলতেছি, আপনি দেখেন যে স্টেডিয়ামে এখন মানুষ কিন্তু যাওয়া শুরু করছে। আপনি হামজা চৌধুরী আসার পরে একটা পরিবর্তন দেখেন, মানুষ কিন্তু এখন উপচে পড়া দর্শক কিন্তু স্টেডিয়ামে সেদিন লাস্ট যেগুলি খেলায়, হামজা চৌধুরী যে খেললো ঢাকা স্টেডিয়ামে ইন্ডিয়ার সাথে খেলা আর অন্য টিমের সাথে খেলায়, আপনি টিকিট কিন্তু 10-15 মিনিটের মধ্যে বলে সেল হয়ে গেছে 18,000 টিকিট। এখন তো ফিফার নিয়ম হলো সিট অনুযায়ী সিট বসাইতে হবে। আগে তো মনে করেন এখানে এখন 18-20 হাজার ঢুকে, আগে 40-50 হাজার লোক ঢুকে যেত, মানে তুমি গাদাগাদি করে। হ্যাঁ, এখন তো আগে তো সিস্টেম সিট ছিল না আগে। এখন যে এই যে দর্শকরা যে স্টেডিয়ামমুখী হয়েছে বা স্টেডিয়ামে টিকিট পাওয়া যাচ্ছে না, এটাতে বোঝা যায় যে বাংলাদেশের মানুষ এখনও ফুটবলকে ভালোবাসে এবং বাংলাদেশে ফুটবল সম্ভাবনা রয়েছে। আপনি টপ প্লেয়ারদের ইতিহাসগুলি ঘাটেন, টপ যেসব প্লেয়াররা আছেন, আপনি ধরেন নেইমার বলেন, মেসি বলেন, রোনাল্ডো বলেন, এমবাপে বলেন, মানে যারা টপ আছে তাদের ইতিহাস যদি ঘাটেন, দেখবেন যে তারা পিকড আপ হয়েছে কোনো ক্লাব দ্বারা ওই আন্ডার-8 আন্ডার-10 মধ্যেই। পরে তারা ট্রেনিং করেই যখন তাদের বয়স 17-18 হয়ে গেছে, তারা টপ প্লেয়ার হয়ে গেছে ওয়ার্ল্ডের। তো ওই বয়স থেকে মেসিকে কীভাবে পিক করা হয়েছে ওইটা ইতিহাসটা দেখেন। পৃষ্ঠপোষকতার একটা বড় ঘাটতিতে আসলে আমরা পপুলার গেমগুলো হারিয়ে ফেলছি, অনেকটা কি সেরকম? প্রতিটা ডিস্ট্রিক্টেই দেখবেন যে বড় বড় ব্যবসায়ীরা আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখবেন যে ইন্ডাস্ট্রি আছে, বড় বড় ব্যবসায়ীরা, কোটিপতিরা আছে। এরা কিন্তু ইচ্ছা করলে স্পন্সর করতে পারে। কারণ সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে তুমি একটা এখানে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান পিকেসির মতো একটা করো, বিকজ দিস ইজ অলসো এ বিজনেস। তো এরকম যদি প্রতিটা থানা লেভেল, জেলা লেভেল যদি শুরু করে, ইউনিয়ন লেভেল, তাহলে ডেফিনেটলি আপনার প্লেয়ার উঠে আসবে, তখন পৃষ্ঠপোষকতা তো অটোমেটিক হয়ে যাবে। ঈদের আনন্দে যেতে চাই, অনেক স্মৃতি আছে অবশ্যই, সেই স্মৃতি একটু হাতড়াতে চাই। যদি আপনার ছোটোবেলার ঈদের কথা জানতে চাই, সেই সময়ের ঈদ আর এ সময়ের ঈদ পার্থক্য তো অবশ্যই আছে। আব্বা তো সেনাবাহিনীতে ছিলেন, মোটামুটি কোনো সময় আমরা অভাব ফিল করিনি, সব কিছুতেই ঈদের আনন্দের মধ্যে ছিলাম। কিন্তু এবার তো ঈদটা ভিন্ন জিনিস। মানে আপনি জানেন যে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পরিবারে, আমার যে বড় মেয়ে হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেছে। তার স্মৃতিটা এত বেশি মানে আমাদেরকে পীড়া দেয়, যেটা কল্পনা করার বাইরে। কারণ সে এমন একটা ব্যক্তি ছিল কারিনা, যে আমাদের প্রত্যেক পরিবারের সদস্যদের জন্মদিন থেকে শুরু করে বিভিন্ন অকেশনে সব সেই অ্যারেঞ্জমেন্ট করতো, সব সেই ম্যানেজ ট্যানেজ করে সব কিছু সবাইকে আনন্দ দিত, মনে করা দিত। আমার জন্মদিন আমার নিজেরও মনে থাকে না, হ্যাঁ আব্বু তুমি কালকে কিন্তু ঠিক 12টায় জরুরি কাজ আছে, 11টার মধ্যে চলে আসবা, বিভিন্ন অনুষ্ঠান সব কিছু সে ইয়ে করতো। এই জন্য এইবারের ঈদ তো মানে টোটালি আমার মানে তার স্মৃতি এতটা মনে পড়তেছে। সে গাড়িতে বসে থাকতো, হাটে নামতো না। হ্যাঁ, নামতো না। হ্যাঁ, গাড়িতে বসে থাকতো বলতে সে ভয় পেত আর কি। হাটে গিয়ে হচ্ছে আমি হয়তো গরু দেখতাম, তো সে নামতো না, সে ভয় পেয়ে গাড়িতে বসে বসে এরম করতো আর কি। কারিনাকে নিয়ে আসলে গল্প করতে করতে একটা জিনিস মনে হচ্ছিল, দাদি কিংবদন্তি, বাবাও সেই পথে হেঁটেছে। আপনার পরিবারের আরও যে সদস্যরা আছে তারা আসলে নানাভাবে খেলার সাথে সংযুক্ত ছিল, কিন্তু কারিনাকে আমরা দেখেছি একেবারেই ভিন্ন ট্র্যাকে। তাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দেখেছি, অভিনেতা হিসেবে দেখেছি, চিত্রনাট্যকার হিসেবে দেখেছি। বলতে হবে যে আসলে নানা গুণে গুণান্বিত একটা মানুষ ছিলেন। সেই জায়গা থেকে আসলে কখনো কি মনে হয়েছে যে মেয়েকে খেলার দিকে আনলে ভালো হতো? সে খেলাধুলা করতো না যে তা না, খেলতো, কিন্তু সে একটু হেলদি ছিল, খাওয়া দাওয়া পছন্দ করতো বেশি। ছোটো থেকে মানে একমাত্র প্রথম সন্তান তো, মাও তাকে খাওয়াইতো, ছোটো থেকে একটু মোটামুটি হেলদি ছিল। তো সে যেই ট্র্যাকে গেছে, যেমন আমাদের বাসায় আমি ফুটবলে জাতীয় পুরস্কার প্রাপ্ত করেন, আমার আম্মা দাবায় জাতীয় পুরস্কার পেয়েছে, আমার আব্বা ক্রীড়া সংগঠক হিসাবে একই ঘরে ক্রীড়া পুরস্কার, 3টা ক্রীড়া পুরস্কার। আমার ছোটো ভাই, হ্যাঁ আমার ছোটো ভাই সোহেল, সে স্কোয়াশ চ্যাম্পিয়ন এবং ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতো সে। তারপরে তার ছোটো ভাই ববি আজ আমাদের মাঝে নাই, সে ক্যান্সার আক্রান্ত হয়ে এই কয়েক বছর আগেই সে আমাদের ছেড়ে চলে গেছে। যখন সে অস্ট্রেলিয়া গেল, তার কোনো শখ আমরা অপূর্ণ রাখিনি। হ্যাঁ, সেইখানে পড়াশোনা যা আমাদের বললো যে অস্ট্রেলিয়া পড়াশোনা করতে যাবো, দেশটা ভালো লাগে, ঠিক আছে যাও, পড়াশোনা করে আসছে। এই ইউটিউব করে, এই করে, তো টিকটক করে, আমরা কোনো বাধা দিইনি। এই করতে করতে সে হঠাৎ করে দেখা গেছে তার যে ভিডিওসগুলি পপুলার হওয়া শুরু করলো অ্যামং ইয়াং জেনারেশন, এবং সে বিভিন্ন রকমের
মানে ফানি ভিডিও বেশি করতো, এমনকি আমাদের নিয়েও ভিডিও আছে, আমাকে নিয়ে তার মাকে নিয়ে নানান রকমের ফানি ভিডিও করতো। তো মানে সে মাঝখানে যে এত পপুলার হয়ে গেল এটা আমি নিজেও বুঝতে পারিনি। রাস্তাঘাটে হাঁটলে দেখা যায় ইয়াং জেনারেশন, স্যার একটু দাঁড়ান স্যার, আঙ্কেল বা কে বলতো যে ছবি তুলবো, আমি যে তোমরা চিনো আমাকে, তো বলছে হ্যাঁ চিনি, আপনি তো কারিনার আব্বা, মানে ফুটবলার কাছে আমি। এই পরিচয়টা আসলে মানে একটা বাবার কাছে এটা আসলে বিশাল পরিচয়। আপনি নিজে আসলে সগুণে গুণান্বিত, আপনাকে নতুন করে আবার পরিচিত হতে হলো আপনার মেয়ের গুণে। এই ভালো লাগাটা যদি একটু জানতে চাই কায়সার ভাই। এরা তো মনে করেন আমরা যখন খেলা ছাড়ছি 90 দশকে, এদের জন্ম তো মানে সেরা তো সেই পপুলারিটি দেখে নাই। সেই সময় যে মাওরান আবাহনী দুই ভাগে ভাগ হয়ে যেত, যেই পপুলারিটি ছিল, এই পপুলারিটি কিন্তু তারা কোনো সময় দেখেনি বাংলাদেশে। আসার পরে হয়তো ইয়াং জেনারেশন ক্রিকেটের পপুলারিটি, আমারও তো এমনি ফুটবলার হিসেবে চেনার কথা না। মাঝে মাঝে যখন এই যে বিশ্বকাপ খেলাগুলিতে অনেক টক শো হয়, সেই সময় হয়তো অনেকে দেখছে বা চিনে, কিন্তু বেশিরভাগ ইয়াং জেনারেশন কারিনার দেখতো আর কি, কন্টেন্টগুলি দেখতো। সেই হিসেবে সে আস্তে আস্তে পপুলার হয়ে গেছে। তো এইবার যে সে যখন অসুস্থ হইল, আপনি কল্পনাই করতে পারবেন না। মানে যখনই ফেসবুক খোলা হয় বা তখনই দেখা যাচ্ছে কারিনার নিউজ, যে কারিনা আজকে এই অবস্থায় রয়েছে, কারিনা আইসিইউতে আছে, পরবর্তী কারিনা লাইফ সাপোর্টে গেছে, কারিনাকে তার আব্বা আম্মা ইয়েতে নিয়ে যাচ্ছে, মানে ইন্ডিয়াতে নিয়ে যাচ্ছে। মানে এই যে মানে এগুলিতে তো মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কাহিনা এত পপুলার ছিল। সে যে ছবি করছে 36 ওইটাও তার নিজের লেখা, তার নিজের ডাইরেকশন, সব কিছুই। এর পরবর্তীতে আরেকটা ছবি যেটা মহরত হইল একসাথে আলাদা, এইটা বলে তার লেখা, এবং আরও বলে 8-10টা তার লেখা। সে যাচ্ছে, সে যখন অসুস্থ হয়ে যায় সে কোনো ল্যাপটপটা তার বিছানার উপরে রাখে, হ্যাঁ, বলছে যে এটা কেউ ধরবা না, হ্যাঁ, এটা আমি এসে কাজ শেষ করব। এই যে মানে সে এত গুণে গুণান্বিত, এটা আমরা বুঝতে পারছি তার অসুস্থতার পরে। সে যখন আমাদের ছেড়ে চলে গেছে তখন এটার পরে বুঝলাম যে সে কতটা মানুষকে আনন্দ দিয়ে গেছে। চলে যাওয়াটা অবধারিত, কিন্তু এভাবে চলে যাওয়াটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা সেই জায়গাটাতেও আসলে বারবার বলছিলাম যে গুণী পরিবার থেকে একটা গুণী মানুষের উত্থান হচ্ছিল, ওকে আমরা আসলে অসময়ে হয়তো বা চলে গেল আমাদেরকে ছেড়ে। মানে এটা আমি কি বলবো, যে এখনও আমি আমার মানে আশ্চর্য লাগে যে সে যখন প্রথমে হসপিটালে নেওয়া হলো, হসপিটালে নেওয়ার পরে ডাক্তার যদি প্রথম দিনই বলতো যে কায়সার সাহেব হেপাটাইটিস এ এবং ইর চিকিৎসা বাংলাদেশে নাই, এটা প্রথম দিনই বললে হইতো, দেশের বাইরে নিয়ে যান। তো এই কথাটা আগে বললেই তো হইতো। আমি বলতেছি না যে তারা হয়তো আইসিইউতে চেষ্টা করছে, সব কিছু চেষ্টা, কিন্তু তারা এটুকু বলতে পারতো, মানে বিশ্বাস করতে পারতেছে না। এখন আমরা কেউ আশ্চর্য হয়ে যায় যে একটা সুস্থ একটা বাচ্চা 10 দিনের মাথায় কেমনে চলে যায়। এবং আমি এটা একটা মানে যাত্রীর প্রতি এটা একটা মানে আমি লেসেন, এটা কারিনা চলে যাওয়াতে কোন ট্রিটমেন্ট বাংলাদেশে আছে আর কোন ট্রিটমেন্ট নাই এটা বুঝতে হবে। এবং এটা ডাক্তাররা জানে, এই বড় বড় হসপিটালরা এটা তারা মানে মানুষকে জনসেবা করে না, এটা নিজের অর্থসেবায় তারা ব্যস্ত। নিজেদের কিভাবে একটা রোগীকে নিয়ে আইসিইউতে ঢুকাবে, লাইফ সাপোর্ট দিবে, টাকা কামানো, এগুলি একটা মনিটর হওয়া উচিত। তো আমার এইটুকু অনুরোধ হইল যে যারা বড় বড় হসপিটালের ডাক্তাররা আছেন, তারা যদি চিকিৎসা করতে, একটা চিকিৎসা যদি বাংলাদেশে না থাকে, সেটা তো রোগীর যারা গার্ডিয়ান আছে তাদেরকে বলবে যে প্রথম দিনে যে ভাই আমাদের হেপাটাইটিস এ এবং বি আক্রান্ত, এটা বাংলাদেশে এটা লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, এটা বাংলাদেশে এটা সম্ভব না। আনন্দের স্মৃতিতে ফিরতে চাই ভাই আমরা। কারিনাকে নিয়ে অবশ্যই আপনার অনেক আনন্দের স্মৃতি আছে। অনেক, মানে কোনো মানুষের সে কোনোদিন ক্ষতি করে না, যে কোনো জায়গায় গেছে। তার একটা জিনিস কি দেখা গেছে যে বাসার যে কুকুরটা ছিল, সে প্রথম দিন যখন সে অসুস্থ হয়ে যায়, তারপর থেকে কুকুরও কিছু খায় না। কুকুরটার যে কি হয়েছে, আম্মা বলে কুকুর তো অনেকদিন খায় না, তাকে দেই, একটু খায়, মুখ দেয়, আবার শুয়ে পড়ে। মানে সেও বুঝছে যে কারিনা অসুস্থ। যখন ইন্ডিয়া থেকে তার নিথর দেহটা, তখন কুকুরটা ওখান থেকে লাফ দিয়ে উঠায় এই যে গাড়িটার কারিনার চতুর্পাশে, সে একদম মানে কুকুরটাও কারিনার মনে গন্ধ পাইছে, এরকমভাবে ভালোবাসত। এবং যে পথে কোনো মানুষ শুয়ে রয়েছে শীতে, তাদেরকে কম্বল দেওয়া, খাওয়া দেওয়া। অল্প সময়ের জন্য আমরা কারিনাকে পেয়েছি, কিন্তু আমি বলবো যে আসলে অনেক গুণে গুণান্বিত একটা মানুষ ছিল সে।
একটা প্রত্যাশার জায়গা নিশ্চয়ই আছে, প্রাপ্তি অপ্রাপ্তির, সেই জায়গাটা যদি একটু বলতেন। প্রাপ্তি বলতে মানে আমি যেটা আপনাকে বলছি যে সে এতটা পপুলার ছিল, ফেসবুক খুললে বলেন, ইউটিউব খুললে বলেন, সব জায়গায় কারিনা একদম, মানে কারিনা কায়সার যে মানুষ, এত ফলোয়ার্স, এত ফ্যান্স, আমরা তখনই বুঝতে পারছি। এখন আল্লাহই ভালো জানেন যে কার হায়াত কয়দিন রাখছে। মানে কারিনার স্বপ্নের সাজানো বাগান, সেখানে আসলে কারিনা, সেখানে কারিনা স্থায়ীভাবে আছে, রয়ে গেল। সেখানেই কারিনা স্থায়ীভাবে আছে। কাশিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার ধন্যবাদ। মধ্যেও এটি নিউজকে সময় দেওয়ার জন্য। ঈদুল আজহার বিশেষ আয়োজন কাজী অ্যান্ড কাজী টি 100% অর্গানিক প্রেজেন্ট 16 মিনিটসের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স 100% অর্গানিক 16 মিনিটস। বাংলাদেশের উত্তরের সমতলে খাঁটি মাটির আদরে উৎপাদিত, সযত্নে লালিত শতভাগ অর্গ্যানিক ভালোবাসা। কাজী অ্যান্ড কাজী টি, একমাত্র 100% অর্গ্যানিক চা।